পানির ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। জাতীয় নদী রক্ষা কমিশনকে পঙ্গু করে রাখা হয়তো। ডাইং ফ্যাক্টরিগুলি হচ্ছে নদীর জন্য ক্যান্সার। হাসিনা সরকার আমাকে টার্মিনেট করে দিচ্ছে। পরিবেশবিদরা গত ৫৪ বছরে একটা নদীর ডেফিনেশন তৈরি করতে পারেনি। বৃদ্ধ মাপ সম্রাট ছিল আমাদের ডক্টর ইউনূস। বাক স্বাধীনতা এটা না যে রায়ট করো, বাক স্বাধীনতা এটা না যে ৩২ নম্বর ভাঙো। চর্চা সংলাপে আজকের অতিথি জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। আমরা কথা বলবো বাংলাদেশের নদী, পানির সমস্যা ও চলমান রাজনীতি নিয়ে। মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি নদী কমিশনের সাবেক চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের নদী, খাল বিলের কী অবস্থা, নদী এবং পানি সম্পদের? একটা ওয়ার্ডে, বাক্য না, একটা ওয়ার্ডে যদি বলতে যাই, সেটা হলো খুবই দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে বাংলাদেশের নদ নদী, খাল বিল, জলাভূমি। আপনি যেদিকেই তাকাবেন দেখবেন যে দখল হয়ে যাচ্ছে বা দখল হয়ে গেছে, কিংবা দূষিত হয়ে গেছে বা দূষণ প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। একটা দূষণমুক্ত একটা সতত প্রবাহমান নদী ধীরে ধীরে আমাদের কবিতাই থাকবে, হয়তো কবিতাই থাকবে। এই যে বালু উত্তোলন করতেছে বিভিন্ন নদীতে, মানে উইদাউট এনি রিগার্ড, এতে নদীগুলি এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে, ভাঙন হয়ে যাচ্ছে। মানে নদীর উপরে নদীর দূষণ, দখল বাজি থেকে রক্ষার উপায় কি? একটা উপায় হচ্ছে যে এইখানে এ বিষয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, আইনের প্রয়োগ করা, কঠিনভাবে আইনের প্রয়োগ করা, এবং এগুলি যারা করে তাদের কিন্তু পাওয়ারফুল, রাজনৈতিকভাবে পাওয়ারফুল। এই যে যারা এসব দূষণ করে, দখল করে, এবং তারা সামাজিকভাবেও খুব পাওয়ারফুল, তাদের ক্ষমতা ধর। সুতরাং সরকারের পক্ষ থেকে যদি শক্ত না নেওয়া হয়, স্টেপ বা উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা করা যাবে না। তবে একটা সুখের বিষয় হচ্ছে যে বর্তমান সরকার যে খাল, নদ নদী, খাল, জলাভূমি খনন পুনর্খননের যে একটা দেশব্যাপী যে একটা প্রোগ্রাম চালু করছে গতকাল থেকে, এটার মাধ্যমে কিন্তু মানুষের এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হবে। স্পেশালি শুধু তো খাল না, খাল তো আপনার খালের সাথে নদীও সংযুক্ত আছে। এই নদীগুলিও এবার হয়তো রক্ষা, হয়তো না, আশা করি রক্ষা পাবে এই খাল খননের মাধ্যমে। মানুষের যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে এবং একটা আইনি যে প্রক্রিয়াগুলি আছে সেগুলি ইমপ্লিমেন্ট হবে। এখন হঠাৎ করে কেউ যে একটা জায়গা দখল করতে পারবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তবে ইট ইজ টু আর্লি, কারণ আজকে মাত্র সেকেন্ড ডে। আমি দেখি যে ১ মাস পরে এটা কি হয়। সরকারের যে খাল খনন কর্মসূচি, এটি জিয়াউর রহমানের সরকারের সময় ছিল এবং তিনি উদ্যোক্তা। কিন্তু আজকে ৪৫-৪৭ বছর আগের যে পরিস্থিতি আর আজকের পরিস্থিতি, প্রতিবেশ তো ভিন্ন। তখনও কিন্তু এটি যতটা রাজনৈতিকভাবে এই খাল খনন কর্মসূচি যতটা প্রচার পেয়েছে, বাস্তবে কতটা খাল উদ্ধার হয়েছে সেই প্রশ্ন আসে। আজকে সেটি সম্ভব? না, দখল জিয়াউর হয়ে রহমানের যাওয়া। আমলে যে সময় কাজটা উনি শুরু করছেন, উনি অ্যাকচুয়ালি ৭৭ সনে প্রথমে উলসি যদুনাথপুরের যে বেতনা নদী খননের মাধ্যমে উনি যে কাজটা শুরু করছেন, পরবর্তীতে উনি আরও ব্যাপকভাবে ছড়াইছেন। এখানে কিছু কিছু নতুন খালও করছেন, পুরানো খালও কাটছেন। সেই সময় এরকম দূষণ ছিল না। এক, যে নগরের আশেপাশে বা বিভিন্ন জায়গায় যে দখলও এতটা ছিল না। দখলও এতটা ছিল না। এখন প্রেক্ষিত কিন্তু ভিন্ন। এখন সেই খালগুলি, শুধু সেই খাল না, জিয়াউর রহমান যে খালগুলি কাটছেন শুধু না, জিয়াউর রহমান যে খাল কাটছেন তারা, সে ছাড়াও তো অনেক খাল ছিল, মানে বহু খাল ওই ছিল। জিয়া রহমান যে খালগুলো তার কর্মসূচির মধ্যে ছিল, তার অনেকগুলো তো পুরোপুরি ভরাট হয়ে গেছে। সেখানে হয়তো এখন স্থাপনা অথবা কৃষি পণ্য চাষ হচ্ছে। তো সেটাকে আবার খালে পরিণত করা তো না, কঠিন। সেগুলি যেটা খাল ছিল সেইগুলো আবার খনন করা সম্ভব হবে, কিন্তু নতুন করে যদি আপনি খাল কাটতে যান, তার প্রথমত প্রয়োজনীয়তা আছে কিনা দেখতে হবে, সেখানে আপনি জমি পাবেন কিনা। পুরানো খালগুলি যদি সংস্কার করে,
সেই সাথে খালের সাথে সংযুক্ত যে নদীগুলি, ছোট নদী, মাঝারি আকারের নদী, সেই নদীগুলিরও যদি সংস্কার করে, অর্থাৎ তার প্রবাহ মান করে, এবং সেখানে যে আপনার কচুরিপানা একটা নাম্বার ওয়ান এনিমি। যে কোনো একটা নদীর মৃত্যুর কারণ, প্রাথমিক কারণ হচ্ছে কচুরিপানা। আপনি ধরুন একটা 60 কিলোমিটার লম্বা একটা নদী, 3 জায়গায় কচুরিপানা দিয়ে বদ্ধ হয়ে গেছে। তার মানে কি, ওই নদীটার ভিতরে কোনো আর হচ্ছে না, ওই স্রোত নেই পানি। স্রোত হয়ে যায়, কমে যায়। কিন্তু যেটা হয় না, কোনো ট্রলার যেতে পারে না, কোনো নৌকা যেতে পারে না, কোনো স্পিডবোট কিছুই যেতে পারে না। তখন এই নদীটা হয়ে যায় অ্যাবান্ডেন্ট। এই নদীটা তখন কিন্তু অরফান হয়ে যায়। এই নদীটাকে তখন অ্যাবান্ডেন্ট হয়ে যায় যখন কোনো রকমের ট্রাফিক নাই। তখন এই স্থানীয় লোকেরা ধীরে ধীরে নিজেদের অজান্তেই তারা একটু ঘের করে, একটু দখল করে, মাটি ভরে। সেই জন্য এই কাজের সাথে আমি কালকেও বলেছি যে যেখানেই এইসব নদীগুলিতে পানা পাওয়া যাবে সেগুলিকে মুক্ত করে ফেলবে, অর্থাৎ নদীকে ব্যবহার উপযোগী করতে হবে। নদীকে ব্যবহার উপযোগী করলে খালগুলিও কিন্তু আবার এটা ফিরে পাবে। খালের ভিতরে তো পানি থাকতে হবে, এবং পানি যাবে তো নদী থেকে। এখন নদীগুলি যদি আপনার মরে যায়, নদীগুলি যদি আপনার শুকিয়ে যায় এবং তারপর ড্রেজিং না করা হয়, তো খালও খুব একটা হবে না। নদীর পানির উৎস তো দুটো, একটা হচ্ছে উজান থেকে আসা, আরেকটি হচ্ছে প্রাকৃতিকভাবে আমরা বৃষ্টির পানি। তা বৃষ্টির পানি তো প্রকৃতির উপর আমাদের নির্ভর করতে হবে, কখনো বৃষ্টি হবে বেশি, কখনো কম। আর উজান থেকে পানি আসার তো নতুন নতুন বাধা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে আমরা গঙ্গার পানি চুক্তির করেছিলাম 30 বছর মেয়াদি, এবছর শেষ হয়ে যাচ্ছে, ডিসেম্বরে শেষ হচ্ছে। বাংলাদেশ ভারতের সম্পর্কে যে টানাপোড়েনের মধ্যে এই চুক্তি নবায়ন হবে কি না। দ্বিতীয়ত হচ্ছে তিস্তা সহ অন্য অন্য নদীগুলোর পানি বন্টনে কোনো চুক্তিই নাই। সেক্ষেত্রে আপনি যে বলছেন যে এই পানির প্রবাহ ঠিক রাখতে হবে, কী করে সম্ভব? আচ্ছা, প্রথমত গঙ্গা চুক্তির কথা বলি। ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এবং এই চুক্তি রিনিউ করতে গেলে যেসব টেকনিক্যাল কাজ করা দরকার ছিল, সেই কাজে ঘাটতি পড়ে গেছে, ওটা অনেক পিছিয়ে গেছে। এখন এই চুক্তি 2-3 বছরের জন্য এক্সটেন্ড করা ছাড়া আর কোনো উপায় নাই। সরকারের কাছে আমি অ্যাডভাইস দিব যে আপনারা 2-3 বছর সময় নিয়ে নতুন করে আলাপ আলোচনা করে আরেকটা নতুন চুক্তি করেন। 30 বছর হোক, 50 বছর হোক, বা পার্মানেন্ট চুক্তি হোক। আপনি বিশেষজ্ঞ হিসেবে মনে করেন যে চুক্তির যেসব ধারা বা যেসব শর্ত ছিল, ভবিষ্যতে যদি চুক্তি করতে হয় সেটাই থাকা যুক্তিযুক্ত, না বাংলাদেশের স্বার্থ রক্ষায় নতুন কিছু যোগ করা দরকার? যেমন যেমন এই চুক্তিতে গ্যারান্টি ক্লজ থাকা দরকার। গ্যারান্টি ক্লজ নাই। আচ্ছা, তো সেগুলো তো আলোচনার বিষয়। আমরা চাইলেই তো হবে না। অনেক সরিয়ে নেওয়া পানি হচ্ছে। আপনার উত্তরপ্রদেশ, বিহার এসব জায়গায় উইথড্র করা হচ্ছে। তো ফারাক্কা পয়েন্টেই ওই মার্চ, এপ্রিল শুষ্ক মৌসুমে, জানুয়ারি টু মে শুষ্ক মৌসুমে সেখানেই পানি কম থাকে। সুতরাং এটার প্রয়োজনীয়তা নাই। তবে ভারত এবং অ্যাকচুয়ালি একটা ড্যাম কিন্তু 50 বছর পরে, 60 বছর পরে আবার রি-এভালুয়েট করে। ইজ ইট ইউজফুল? ইজ ইট হার্মফুল? ইজ ইট রিকোয়ার্ড? সেই এভালুয়েশনটা করা দরকার। বাংলাদেশ দাবি করতে পারে যে তোমরা একটা রি-এভালুয়েট করে দেখো এটার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা। তিস্তার পানি চুক্তি চূড়ান্ত পর্যায়ে যেও এটি সম্পন্ন হয়নি, এবং এটা ভারতের কারণেই। কারণ বাংলাদেশ তো চুক্তির জন্য দীর্ঘদিন দাবি করে আসছিল, এবং এখানে এর পক্ষে বিরাট জনমত হয়েছে, আন্দোলনও হয়েছে উত্তরবঙ্গে, কিন্তু তারপর চুক্তিটি হয়নি। এর বিকল্প হিসাবে ভাবা হচ্ছে যে চীনের সহায়তায় এখানেই পানির মজুদাগার তৈরি করা। এই প্রকল্প কিভাবে দেখছেন? আবার ভারতের সম্মতি ছাড়া, অর্থাৎ তাদের সহায়তা ছাড়া সেই প্রকল্প বাস্তবায়ন সম্ভব কিনা? আচ্ছা, এখানে একটু ব্যাকে যেতে হবে। তিস্তা নদীটা উৎপন্ন হয় আপনার সিকিমে। সিকিম থেকে পশ্চিম বাংলার পশ্চিমাংশে, উত্তরাংশে দিয়ে আসে। সেইখানে গজলডোবা বলে একটা জায়গা আছে, সেইখানে পানিটা ওরা আটকায় দেয় ভারত। আটকায় দিয়ে আপনার দার্জিলিং, উত্তর দিনাজপুর এইসব জায়গা থেকে আপনার গজলডোবা ব্যারেজের মাধ্যমে মহানন্দা নদীতে নেওয়া হয়। কিন্তু এই মহানন্দা নদীটা ভারতে থেকে বাংলাদেশে ঢুকছে, আবার বাংলাদেশে থেকে আবার ভারতে ঢুকছে। এই 2 জায়গায় কিন্তু এরা ব্যারাজ করে রেখে দিছে। এই মহানন্দা নদী দিয়ে পানিটা সারা পশ্চিম বাংলা নেয়। এমনকি তারা বিহারের যে মেচি নদী আছে, কিছু পানি মেচি নদীতেও দিয়ে দেয়।
এখানে বলা হয় যে এত পানি তাদের কিন্তু দরকার নেই, কিন্তু তারা টোটালি বন্ধ করে দেয়। আপনি যদি দেখেন স্যাটেলাইট ইমেজারিতে দেখবেন যে গজল দেওয়ার পরে পানি এদিকে নাই, একেবারেই আসে না। যেটা আসে ধরলা নদী আছে, কিছু নদী আছে, দু একটা নদী সেখান থেকে সামান্য পরিমাণ আসে, আর কিছু পানি জেনারেট হয় নিচের থেকে উঠে আসে। যার জন্য আমরা গ্রীষ্মকালে ২,৫০০, ২,০০০, ৩,০০০ কিউসেক পানি পাই, যেটা একেবারে অপ্রতুল। বলা যায় যে এটা মানে মানে নেক্সট টু নাথিং, মানে প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। সামান্য। তো এখন কিন্তু বর্ষাকালে এই পানি কিন্তু তারা আটকায় রাখতে পারে না। এখানে একটা তাদের এই আমাদের জন্য সুবিধা আছে। বর্ষাকালে যদি আমরা এই পানির কিছু অংশ ধরে রাখি, সব তো ধরে রাখা যাবে না। সেই পানিটা আমরা স্পেশালি যে আপনার বৈশাখ জ্যৈষ্ঠী যখন একেবারে খরা, সেই সময় রিলিজ করি, তাহলে কিন্তু আমাদের কৃষি, আমাদের ইকোলজি বেঁচে যায়। এখন পানিটা আপনি কিভাবে ধরে রাখবেন? একটা আছে যে আপনি যদি ব্যারাজ করলেন এবং দুই পাশে এমব্যাঙ্কমেন্ট করে উঁচা করলেন, পানির একটা লেয়ার উঁচু হলো। এইটা যদি আপনি করতে পারেন। আরেকটা পদ্ধতি কিছু কিছু হাইড্রোলজিস্টরা বাংলাদেশে তারা চিন্তা করতেছে যে আপনার তিস্তা নদীটা কিন্তু এক এক বছর এক এক চ্যানেল দিয়ে যায়, যার ফলে এটার টোটাল উইডথ, প্রশস্ততা প্রায় ৮-১০ কিলোমিটার হয়ে গেছে। এত তো এই চ্যানেলগুলিকে যদি আপনি এমব্যাঙ্কমেন্ট করেন, এই চ্যানেলগুলির ভিতরে বর্ষাকালে যদি আপনি পানি ধরে রাখেন, ব্যাপকভাবে পানি ধরে রাখেন, সেই পানি কিন্তু আপনার আশেপাশের কৃষি জমিতে, আশেপাশের নদীতে, খালে আপনি রিলিজ করতে পারতেছেন, এবং এটা হবে সবচেয়ে বেশি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। আর চাইনিজরা যে প্রকল্পটা বলছে যে একটা চ্যানেল থাকবে, ব্যারাজ থাকবে, এবং পানি আপনার ওই যে ওখানে ইন্ডাস্ট্রি করা হবে ইত্যাদি ইত্যাদি। এইখানেই কিন্তু ভারত মানে সেখানে তাদের কনসার্ন, কারণ এটা আপনার চিকেন নেকের খুব কাছে, খুবই কাছে। তা সেই জন্য আমি মনে করি কি, এখানে আমাদের কোনো ইন্ডাস্ট্রি করার থেকেও বড় কথা হচ্ছে যে আমাদের ইকোলজিকে বাঁচানো। ইকোনমির থেকে এখানে ইকোলজিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কৃষিটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে পশ্চিম বাংলার যে ৮টা ডিস্ট্রিক্ট যেখানে এই তিস্তা নদীর পানি যায়, এইখানে তৃণমূল কংগ্রেস কিন্তু খুব দুর্বল। ওই জায়গায় কিন্তু সিপিএম কিন্তু স্ট্রং। এখন তৃণমূল কংগ্রেস, এখন বিজেপি স্ট্রং। এখন বিজেপি, যাই হোক, এখন তৃণমূল কংগ্রেস ওই পানি যদি বন্ধ করে দেয় বা কমায় দেয়, তখন তাদের ভোটে হেরে যেতে পারে। এই আশঙ্কায় তারা কিন্তু পিছিয়ে থাকে। ২০১১ সালে কিন্তু পিছিয়ে চলেছে ওইভাবে। এখন এই যে পলিটিক্যাল সিচুয়েশনটা, রিয়ালিটিটা হচ্ছে যে আমরা মানে ভারতের রাজনীতির কাছে আমরা আমরা বন্দী, আমরা বন্দী জিম্মি হয়ে গেছি। জিম্মি। এবং আরেকটা বিষয় হচ্ছে পানির ব্যাপারে ভারত একটা অবিশ্বস্ত বন্ধু। আপনি এই যে ৫৪টা ট্রান্স বাউন্ডারি রিভার, আন্তঃসীমান্ত রিভার, আসলে ১২০টার মতো রিভার, এই ৫৪টা না, আরও অনেক নদী আছে, যে নদীগুলি আপনার ট্রান্স বাউন্ডারি রিভার, কিন্তু অরিজিনালি যখন করা হয়েছে তখন এটিকে এনলিস্ট করা হয় নাই। এখন পর্যন্ত উদ্যোগ নেওয়া হচ্ছে না। আমি মনে করি এখানে উদ্যোগ নেওয়া দরকার আছে, চিহ্নিত হওয়া উচিত যে কতটা চিহ্নিত হওয়া উচিত। এটা একটা দাবি, এটা একটা দাবি। সীমান্তের এপারে ওপারে কতটা নদী আছে। কতটা নদী আছে, এটা একটা সঠিকভাবে এটার একটা সার্ভে হওয়া উচিত, এবং ভারতের সাথে আলাপ করে এই করা উচিত যে এই নদীটা কিন্তু ইন্টারন্যাশনাল নদী, এইভাবে স্বীকৃতি আদায় করা দরকার আছে। এখন ৫৪ আমরা বছরে কি আদায় করব কিভাবে যদি আলোচনায় না হয়? আমরা আন্তর্জাতিক আদালতে যেতে পারি। আগে তো আমরা নিজেরাই তো সার্ভে করি নেই সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে নিজেরাই সার্ভে করতে হবে যে এই নদীটা ভারত থেকে আসছে, এবং তার যে ডকুমেন্টেশন কিন্তু করতে আপনি তো হবে। জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন, আপনার সময়ও কেন সার্ভে হলো না? আমরা চেষ্টা করছি, আমরা এটা চেষ্টা করছি। পারেননি কেন? আমরা পারিনি, আমাদের ফান্ডের প্রচণ্ড অভাব ছিল। ৫০ লক্ষ, জাতীয় নদী রক্ষা কমিশনকে পঙ্গু করে রাখা হয়তো, তাদের কোনো কর্মকাণ্ডর মধ্যে তাদেরকে রাখা হয় না খুব সব একটা। সরকারই করেছে তাই। সব সরকারি, কারণ জাতীয় নদী রক্ষা কমিশনের দায়িত্বই হচ্ছে তারা তো নদীর লিগ্যাল মানে লিগ্যাল গার্ডিয়ান। এখন যখন নদীর উপরে কেউ মানে করে মানে অপব্যবহার করে, পোর্ট করতে পারে, আপনার বিআরডব্লিউটিএ করতে পারে, সরকারি কোনো প্রতিষ্ঠান করতে পারে, তখন জাতীয় নদী রক্ষা কমিশন বাধা দেয়। যখনই বাধা দেয় তখনই তাদের একটা ইনস্টিটিউশনাল একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। এই কনফ্লিক্ট আমি ফেস করছি। সেখানে তাদেরকে মানে একটা বাধা দিয়ে তাদেরকে মানে তারা আপনাদের কর্তৃত্ব মানতে চায় না। মানতে চায় না, একেবারেই মানতে চায় না। কিন্তু মানানোর জন্য কি আদালতে গিয়েছেন? আদালতে তো বলছে যে এটা নদী হচ্ছে
জীবন্ত জীবন্ত সত্তা। সত্তা, এবং এই জীবন্ত সত্তার লিগ্যাল গার্ডিয়ান হচ্ছে জাতীয় নদী রক্ষা কমিশন। এটা তো আদালত, হাইকোর্টের রায় আছে। কিন্তু এটা যেমন চিটাগাং পোর্ট এই অথরিটি, তারা বলে যে না, পোর্টের সামনের যে জমি সেগুলি নদী, সেগুলি হচ্ছে পোর্টের নদী, এইখানে জাতীয় নদী রক্ষা কমিশনের কোনো কথা আমরা শুনবো না, এবং তারা শুনেও নাই। কিন্তু আমার কথা হচ্ছে যে সে কি একটা আড়াআড়ি কর্ণফুলী নদীতে একটা আড়াআড়ি করে ফেলতে পারে, বাদ দিতে পারে না। সেখানে তো বাধা দিতে হবে। এইখানে যে তারা ওই কর্ণফুলী নদীর দুই পাশের বড় বড় প্লট করছে, ড্রেজিং করে প্লট করছে, সেই প্লটগুলিকে তারা দিয়ে দিচ্ছে, এবং নদীর জমি দিতে পারে না। সে কিন্তু দিতে পারে না, কিন্তু যে কেউ তো এটা এর বিরুদ্ধে মামলা করতে পারে। মামলা হয়েছে। মঞ্জুর মোর্শেদ সাহেব অনেক মামলা করছে। আপনার যে কর্ণফুলীর ড্রাই ডক সে নদীর জমির মধ্যে করছে। এই জন্য আমার বিরুদ্ধে তো আমি সেখানে উৎখাত করে দিতে বলছি, একেবারে লিখিত অর্ডার দেওয়া আছে। আপনি চেয়ারম্যান থাকাকালে তো অনেক নদীর মানে বালু খেকো, নদী খেকোকে আপনি বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, আমি ব্যবস্থা মামলা করেছেন, এবং অনেকে শাস্তিও পেয়েছে। অনেকে শাস্তি পেয়েছে, যার ফলে রেজাল্ট হয়েছে যে হাসিনা সরকার আমাকে টার্মিনেট করে দিচ্ছে। মানে আপনি চুক্তির চুক্তি মেয়াদের মেয়াদ শেষ হওয়ার আগে আমাকে সরে টার্মিনেট করে যেতে দিচ্ছে, হয়েছে। উইদাউট আস্কিং এনি কোশ্চেন। কিন্তু এই ধরনের এটা জাতীয় নদী রক্ষা কমিশন তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না, কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও এটা চুক্তিভিত্তিক। এটা আপনার ওই যে বলে মানবাধিকার কমিশন যেমন ওরকম না। ওরকম হলে সুপ্রিম জুডিশিয়াল করতে হয়। আমরা সেটা বলি যে এইখানের এই চেয়ারম্যানের পোস্টটাকে এই অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসের সমান করা উচিত, মানে এবং আধা বিচারিক অন্তত হওয়া উচিত। হ্যাঁ, আধা বিচারিক হওয়া উচিত। তা না হলে আপনার এইসব যে প্রতিষ্ঠানগুলি আছে, এক একজন রিয়ার অ্যাডমিরাল, এক একজন সচিব, মানে মন্ত্রী, এদের সাথে তো আপনার ডিল করতে হলে আপনার তো সেই ক্ষমতা থাকতে হবে। আপনার সময় নদীর একটা সংখ্যা বের করেছিলেন, বাংলাদেশে কত নদী আছে, এবং সংখ্যা নিয়ে আবার বিতর্ক হয়েছিল। পরিবেশবিদরা বলছিলেন যে আপনাদের সংখ্যা ঠিক নয়। আচ্ছা, পরিবেশবিদরা তো আপনার নদীর সংখ্যা ডিফাইন করতে পারে না। প্রথমত পরিবেশবিদরা গত ৫৪ বছরে একটা নদীর ডেফিনেশন তৈরি করতে পারে নাই। একটা নদীর তো ডেফিনেশন থাকবে। আপনি বলবেন যে এটা নদী, বলতে হলে তো আপনাকে জানতে হবে নদী বলতে আমি কি বুঝাই। এই ডেফিনেশন আমি এবং আমার সহকর্মীরা বহু সেশন কইরা, ওয়ার্কশপ কইরা, তারপরে ২টা বড় ধরনের মিটিং কইরা আমরা ডেফিনেশনই করছি, ওয়ার্কিং ডেফিনেশন। সেটা সবাই এটা মানে। পরিবেশবিদরাও মানতে বাধ্য, কারণ এর বাইরে তো কোনো নাই। তাদের কোনো অল্টারনেটিভ বৈজ্ঞানিক কোনো এটাকে ভুলও বাইর করতে পারে নাই তারা। এখানে ভুলও বাইর করতে পারে নাই। সামান্য কিছু ভুল আছে। মানে তারা বলছেন যে আপনারা কম দেখিয়েছেন। আমরা কম দেখিয়েছি এটা বলতেছে, কিন্তু সমস্যা হচ্ছে কি যে নদীটা সংখ্যাটা নির্ধারণ করতে হবে লিগ্যাল প্রসেসের মাধ্যমে। নদী, খাল, বিল এইসবের মালিক হচ্ছে সরকার, জনগণ, পাবলিক প্রপার্টি। কিন্তু এই পাবলিকের পক্ষ থেকে এইটার দেখভাল করে কাস্টোডিয়ান হচ্ছে কালেক্টর, ডিসির ক্ষমতা যাচ্ছে আপনার এডিসি কিংবা আপনার ওই যে ইউনো এসিল্যান্ড, তারা যেটাকে নদী বলবে সেটাই নদী আইনগতভাবে। পরিবেশবিদ বললে হবে না তো। আপনি যখন লিস্ট করবেন, এটা তো বুঝতে পারে না তারা, যে আমি যে একটা নদীর করলাম, বলে দিলাম পাবলিক হিসাবে, হবে না তো। এটাকে আসতে হবে সরকারের পক্ষ থেকে। সরকারের ওই পানি উন্নয়ন বোর্ড বললে হবে না, বলতে হবে যে লিগালি যে কাস্টডি ভূমি, মানে জাতীয় নদী রক্ষা কমিশন কি বলতে হবে না, জাতীয় নদী রক্ষা কমিশন বলবে ওদের উপর ভিত্তি করে। কারা? এই কালেক্টরের রিপোর্টের উপর ভিত্তি করে, অর্থাৎ ডিসি রিপোর্টের উপর ভিত্তি করে, যে এটাকে নদী বলা হচ্ছে, এটাকে আসলে নদী। তার কাছে তো রেকর্ড আছে। ডিসি তো আপনাকে বিভ্রান্ত করতে পারে। না, করতে পারে, হ্যাঁ করতে পারে, দু একটা জায়গায় তো বিভ্রান্ত হইতেই পারে। সেটাকে আবার তখনই তো আছে যে প্রসেস আছে, যে কেউ কমপ্লেন দিতে পারে, সেটাকে আবার সরেজমিনে তদন্ত হইতে পারে। যেমন এইখানে ১০৮টা নদী আমরা পেয়েছিলাম, এবং বলা হয়েছে যে আরও নদী আছে, লিখিত আছে একেবারে ভূমিকায়, আরও নদী আছে। সেই নদীর তথ্য আসলে যাচাই বাছাইয়ের মাধ্যমে নেক্সট এডিশনের মধ্যে ঢুকাইতে হবে। এটা ফাইনাল লিস্ট না, এটা আমরা স্বীকারও করি, বলিও। কিন্তু এইখানে যে ছিলেন যে এক ভদ্র মহিলা সৈয়দা রিজওয়ানা, উনি একজন উকিল, উনি কিন্তু পরিবেশবিদ না। উনি ইকোলজির একটা কোর্স করছে, একটা টার্মও জানে না। আচ্ছা, যাই হোক, ব্যক্তিগত ভাবে কাউকে উনি আমরা এটাকে বাতিল করে দিছে। এই লিস্টটাকে বাতিল করে নতুন একটা লিস্ট করছে। সেই লিস্টে
সেই লিস্টের সেটা ফাইনালও করতে পারে নাই। সেই লিস্টে একটা কী করছে, আমার উপজেলা শিবচরের একটা ছোট নদী কুতুবপুর নদী, যেটা আমাদের লিস্টের মধ্যে ছিল, সেটাকে বাদ দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, এই লড়াই তো আমরা দেখব, কিন্তু আহ, আহ, আপনি সরকারের মানে বিএনপি সরকারের যে নদী বা খাল খনন কর্মসূচির প্রশংসা করছিলেন বা একটা স্বাগত জানিয়েছিলেন, কিন্তু সারা দেশের নদী রক্ষার চেয়ে নদী রক্ষার পাশাপাশি বা সারা দেশের নদীতে অনেক আহ, বড় বড় কাজ বা মহাযজ্ঞ, কিন্তু ঢাকা শহর যে নদীর উপর দাঁড়িয়ে আছে, এই বুড়িগঙ্গাকে বাঁচানো যাচ্ছে না কেন? বুড়িগঙ্গাকে বাঁচানো, বুড়িগঙ্গা, আচ্ছা, ঢাকাকে বুড়িগঙ্গা বাঁচানোর বিষয় আছে, আবার ঢাকাকে বাঁচানোর জন্য ঢাকার ভিতরে যে খালগুলো আছে সেগুলো রক্ষার, সব সরকারি এসে এই খাল উদ্ধারের কথা বলে এবং বড় বড় কর্মসূচি নেয়, এবং আমরা দেখি যে উদ্বোধনও হয় সেসব বেশ আড়ম্বর আড়ম্বর করে যে নদী রক্ষা করতে হবে। একবার খাল কর্মসূচি এতদিন যে যাদের পক্ষে ছিল ওয়াসা থেকে আবার সিটি কর্পোরেশনের কাছে দেয়া হলো, তো এই যে এটা কি একটা বিশৃঙ্খল অবস্থা কেন? আচ্ছা তার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা বলি, যে ঢাকার যে বৃহত্তর যেটা করা হয়েছে, বৃহৎ ঢাকা, টঙ্গী টঙ্গী নিয়ে সাভার নিয়ে, সেখানে 18টা নদী আছে। এই প্রত্যেকটা নদী ইকোলজিক্যালি ক্রিটিক্যাল অবস্থায় আছে, একটা বায়োলজিক্যালি ডেড। এখানে কোনো প্রাণী বাঁচতে পারে না বা হয়ও না। এই যেমন ধরেন মানে জীবন মৃত। জীবন মৃত, এত বেশি দূষণ, এটা আনসেফ অ্যাট এনি টাইম। এখানে বর্ষাকালে বলে যে পানিটা একটু সাদা হয়েছে না, কিন্তু এখানে যদি আপনি দেখেন যে যে পরিমাণ ব্যাকটেরিয়া, কলিফর্ম ব্যাকটেরিয়া, মানে আনহাইজেনিক, ওইখানে আপনি কোনোভাবেই এটা ইউজফুল নাই। এই অবস্থাটা হলো কেন? এর জন্য আমরা অনেক করে দেখছি যে 2টা অর্গানাইজেশন দায়ী প্রাথমিকভাবে ঢাকা সিটিতে। একটা হচ্ছে ওয়াসা, আরেকটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পার্টলি দক্ষিণ সিটি কর্পোরেশন। পার্টলি বললাম এই কারণে, এখন উত্তর সিটি কর্পোরেশনের যেটা বলি যে তাদের যে স্ট্রম ড্রেইন আছে, স্ট্রম ড্রেইনের ভিতর দিয়ে আপনার যে ব্ল্যাক ওয়াটার, অর্থাৎ মল, না ময়লা মল, শুধু মল এবং মূত্র, এগুলি কিন্তু আপনার লক্ষ লক্ষ লিটার এবং কেজি মল হয় প্রতিদিন, এবং এটা এসে চলে যায় এগুলি নদীতে স্ট্রম চলে ড্রেনের যায়। মাধ্যমে যায় খালে, খাল দিয়ে যায় নদীতে। আচ্ছা, আর ওয়াসা কি করে? ওয়াসার দায়িত্ব ছিল যে আপনার এইখানে সুয়েরেজ ট্রিটমেন্ট, সুয়েরেজের লাইন করা। সে তো সুয়েরেজের লাইন করে নাই, সে করছে সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট দাসের কান্দিতে। সেইখানে আপনার গুলশান, বনানী কিংবা ওই এরিয়ার বাড্ডা ঠাড্ডা সব এরিয়ার সুয়েরেজ যে যাবে সে লাইনই তো করে নাই। সে করছে কি যে এই হাতির ঝিলের পানিকে নিয়ে সে ট্রিট করে। হাতির ঝিলের পানিকে ট্রিট করবে, এটা তো সুয়েরেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, 3,000 কোটি টাকার টোটাল ওয়েস্টেজ হয়েছে। এবং ঢাকা সিটি একটা এমন একটা সিটি হয়েছে, একটা অভিশপ্ত সিটি হয়েছে। এই সিটিতে যে 1 কোটি লোক থাকে, এই 4টা নদী, আপনার বালু নদী, টঙ্গী খাল, তুরাগ, বুড়িগঙ্গা, পাটলি, শীতলক্ষ, এর ভিতরে যে দ্বীপের মতো জায়গায় ধরেন 1 কোটি লোক থাকে, 1 কোটি লোকের 50 লক্ষ কেজি স্টুল হয় প্রতিদিন। প্রতিদিন, এটা তো কোনো বাদ নাই, কিন্তু 1 কোটি লিটার ইউরিন হয়, মানে অ্যাভারেজ মানুষের হিসাবে। এগুলো যায় কোথায়? এগুলো সব এই নদীতে যাচ্ছে। সেই জন্য আমি এক মিটিংয়ে বলছিলাম যে এদেরকে এতবার রিপিটেড আমি ওয়ার্নিং দিছি, চিঠি দিছি, যে আপনারা অ্যাটলিস্ট খালের ভিতরে, খালের মাথায় আপনি ট্রিটমেন্ট প্ল্যান্ট করেন। খালটা দূষিত থাকুক, কিন্তু নদীগুলি বাঁচুক আপাতত। এবং আপনারা এই যে রিজিওনাল করেন, কোনো কোনো জায়গায় গুলশান বা নিকেতন এই ধরনের আপনি ট্রিটমেন্ট প্ল্যান্ট করেন। আপনি তো মেইন ট্রিটমেন্ট প্ল্যান্টে পাইপ বসাতে পারবেন না এখন, আর ইট ইজ ইম্পসিবল। বিল্ট আপ, হেভিলি বিল্ট আপ এরিয়া হয়ে গেছে। এসব জায়গা দিয়ে সেই সুয়ারেজ লাইন বসানোর আর কোনো না, আছে শুধু স্ট্রম ড্রেন। এখন এই স্ট্রম ড্রেনের কাজ হচ্ছে বেশি বৃষ্টিপাত হলে সেই পানিটাকে নিয়ে লেক হচ্ছে আপনার রিজার্ভয়ার, হঠাৎ বৃষ্টিপাত হলে সেই পানিটা ওখানে, কিন্তু ওইখানেই চলে যাচ্ছে মলমূত্র। আবার খালের সাথে যুক্ত করছে, বিভিন্ন খালের সাথে, কল্যাণপুর খালটা আপনার প্রায় 800-র মতো এরকম দূষণ পয়েন্ট আছে, যে পয়েন্ট দিয়ে আপনার এই যে 4টা নদীতে যাচ্ছে। আর ওই পাশে তো যে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন যেগুলি, সেগুলো তো আছেই, সেগুলি তো আছেই। আপনার 1000-এর মতো ডাইং ফ্যাক্টরি আছে, 1000-এর মতো। ডাইং ফ্যাক্টরিগুলি হচ্ছে নদীর জন্য ক্যান্সার। নদীর জন্য ক্যান্সার বলি কেন? 1 কেজি আপনার জিন্স ট্রিটমেন্ট করতে 1000 লিটার পানি লাগে। 1000 লিটার পানি কিন্তু ট্রিটেড হলো, মানে ওয়েস্ট ওয়াটার হলো।
এই ওয়েস্ট ওয়াটারটা যায় কোথায়? তারা খাল বিল নদী নালা দিয়ে ইসে দিয়ে দেয়, চলে যায়। আচ্ছা, এগুলি কিন্তু অনেকগুলি আছে ইনঅর্গানিক, অর্গানিক না, ইনঅর্গানিক আছে। এখন সেইগুলি আবার অনেকে কি করে, অতি অতি চালাক কিছু আছে, তারা ধরেন কিছু পানি পাইপ দিয়ে আন্ডারগ্রাউন্ডে দিয়ে দেয় পাম্প করে। এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হচ্ছে। আপনার আগামী প্রজন্ম ওইখানে যখন আপনার ইনঅর্গানিক কেমিক্যাল সহ মিশ্রিত পানি যদি গ্রাউন্ড ওয়াটারে যায়, এটা তো কয়েকশো বছর পর্যন্ত থাকবে। সেখানে বাতাস নাই, সেখানে সূর্যের আলো নাই, ওইভাবেই থাকবে। আমরা আশা করব যে এই নতুন সরকার, বিএনপি সরকার খাল খনন কর্মসূচির পাশাপাশি ঢাকার বুড়িগঙ্গা রক্ষার অন্তত চেষ্টা করুক, ঢাকার না, খালগুলো শুধু রক্ষার বুড়িগঙ্গা না, চেষ্টা আপনি করুক। শুধু বুড়িগঙ্গা যদি আপনি করেন, বুড়িগঙ্গা আপনার বুড়িগঙ্গার সাথে ধলেশ্বরীতে আপনার ট্যানারিগুলি পড়তেছে, এখানে শীতলক্ষা, সব আশেপাশের সব নদীগুলোই রক্ষায় কার্যকর সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এখন আমরা পানি থেকে একটু স্থলে আসি, রাজনীতিতে আসি। আপনি অন্তর্বর্তী সরকার সদ্য বিদায়ী, তার কঠোর সমালোচনা করতেন, কিন্তু এই সরকার তো একটা ভালো নির্বাচন করেছে, স্বীকার করবেন। ভালো নির্বাচন এই সরকার করছে না ভালো নির্বাচন এদেশের জনগণের দাবির পরিপ্রেক্ষিতে হয়েছে? দাবির পরিপ্রেক্ষিতে সরকারও দাবির পরিপ্রেক্ষিতে আসছে। দাবির পরিপ্রেক্ষিতে একটা নির্বাচন হয়েছে, ভালো হয়েছে, আমি বলবো যে এটাকে মাইনে নিয়েছে। কিন্তু মাইনে নেওয়ার পরেও এই নির্বাচনকে কন্ট্রোভার্সিয়াল করার জন্য যে রিজওয়ানা হাসান যে কমেন্টটা করলো, আপনি দেখেন একটা নির্বাচন হয়ে গেছে, একটা সরকার হয়ে গেছে, সেখানে সে বলতেছে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি একটা গ্রুপকে। না, সেটা অন্য, সেটা তিনি পরিষ্কার নির্বাচন করা নিয়ে বলেনি, তিনি ওর ব্যাখ্যা দিয়েছেন যে না, উনি আমি শুনেছি, কয়েকবারই শুনেছি। রাজনীতির কথা বলেছেন। আর কিন্তু একজন উপদেষ্টাকে আলাদাভাবে চিহ্নিত না করে আমরা বলি যে সার্বিকভাবে এই ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার ছিল, তার 18 মাসের কার্যক্রমকে কিভাবে দেখছেন? মানবাধিকারের 18 বছরের দৃষ্টিতে, আইনের কার্যক্রমকে, শাসনের দৃষ্টিতে, আইনের শাসনে, জনকল্যাণের দৃষ্টিতে, বাক স্বাধীনতার দৃষ্টিতে কিভাবে দেখছেন? আপনি বাক স্বাধীনতার কথা আনিস আলমগীরকে জিজ্ঞেস করেন, মজিদুল ইসলাম পান্নাকে জিজ্ঞেস করেন। বাক স্বাধীনতার কথা বলে যে আপনারা আবার সমালোচনা, দিল খুলে সমালোচনা করেন, করে ওই যে পাখি ধরে না, ওই যে পাখি ধরে না ই দিয়া, মানে বেইট দিয়া সে পাখি ধরছে, এদেরকে জেলের মধ্যে ঢুকে রাখছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে। আপনার আবুল আলম শহীদ খানকে আপনার পত্রিকা প্রথম আলোকে পোড়াই দেওয়া হয়েছে, ভস্মীভূত করা হয়েছে, ডেইলি স্টারকে সাংবাদিকদেরকে আগুন দিয়ে পোড়াই মারার চেষ্টা করা হয়েছে, 26 জন সাংবাদিককে নুরুল কবির সাহেব যায় বাঁচাইছে। আপনার তো নিজে সাক্ষী যে আপনার পত্রিকা পোড়াই দিচ্ছে, রাইট? আচ্ছা, শেখ হাসিনার আমলে পত্রিকায় কিন্তু আগুন দিচ্ছে, নয়াদিগন্তে কিন্তু আগুন দিচ্ছে, কিন্তু ভস্মীভূত করতে পারে নাই। কেন? আর যারা নিভাই ফেলেছে, সরকার করে না, তো অপশক্তি করেছে, অপশক্তির সরকার ঠেকাতে পারেনি। যদি না পারে সে সরকার রিজাইন করে নাই কেন? আপনার 300-400 লোক ছিল, আমি তো ভিডিও দেখছি, আমরা তো ভিডিও দেখছি, এইখানে থেকে বলতেছে পোড়াই দাও। আপনার পত্রিকার সামনে গরু জবাই করা হয়েছে না? পিনাকি ব্রাহ্মণ একটা লোক আপনার ইসের সামনে গরু জবাই করে খাইছে, অর্থাৎ জবাই করা হবে সাংবাদিকদের জবাই করা হবে। আপনার না, সে তো বিদেশে থেকে, কিন্তু বিদেশে তাকে তারা কোনো ডিনাউন্স করছে। সরকার ফ্রান্সের অ্যাম্বাসেডরকে ডাইকে যদি বলে, শুনেন, ফ্রান্সের অ্যাম্বাসেডরকে ডাইকে যদি বলে তোমার ওইখানে পিনাকি বলে একটা ব্রাহ্মণ লোক, সে মাদ্রাসার ছাত্রদেরকে করছে, মেসমারাইজ করে রাসপুটিনের মতো, সে আমার এখানে করতেছে, তুমি তাদেরকে থামাও, নাহলে করো। আপনি তো রায়ট ইনসাইট করতে পারেন না। আমি যদি আজকে বিভিন্ন লোকের কথা বলি যে আটলান্টায় রায়ট করো, ব্ল্যাকদের উপর অত্যাচার হচ্ছে, রায়ট করো, আমেরিকান গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্টের কাছে করবে? বাক স্বাধীনতা এইটা না যে রায়ট করো, বাক স্বাধীনতা এইটা না যে 32 নম্বর ভাঙো, আনো, এসকাভেটার আনো, এখানে 3 জনে মিলা, এগুলি বাক স্বাধীনতা না, এগুলিকে এনকারেজ করছে। মব সম্রাট ছিল, বৃদ্ধ মব সম্রাট ছিল আমাদের ডক্টর ইউনূস, উনি মব কালচার চালু করছে, মব দিয়ে সবাইকে দমন করে রাখছে। এবং এখানে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবর্তে অন্য কোনো ব্যক্তি এই দায়িত্ব নিতেন, তিনি তো তাহলে তো অনেকেই বলেন যে দেশের অবস্থা আরও খারাপ হতো। না, আরও ভালো হতো। শুনেন, ইউনূসকে না নিয়ে উপায় ছিল না। যদি আপনি না নিতেন, আজকে বলতো সবাই যে ইউনূস সাহেব যদি, তাকে যদি আপনি না বানাইতেন এই হেড অফ দি গভর্নমেন্ট, সবাই বলতো যে ইউনূস সাহেব আসলে না সিঙ্গাপুর হয়ে যেত, চিরকাল একটা আফসোস থেকে যেত। সেই আফসোসটা লোকে দেখছে যে এই লোকটাকে আইনে কী হয়েছে, এই বৃদ্ধ লোকটাকে, যে 85 বছরের একটা বৃদ্ধ লোকটা আপনি দিচ্ছেন, ঐতিহাসিক ভুল হয়েছে।
আপনার সিপাহী বিদ্রোহ ফেল হয়েছে কেন? বাহাদুর শাহ জাফরকে যখন আপনারা করলেন, এই যে মানে সর্বাধিনায়ক করা হলো, এই বৃদ্ধ লোকটা তো নেতৃত্ব দিতে পারে নাই, কিন্তু ভারত স্বাধীন হয়ে যেত। বাহাদুর শাহ জাফরের যেমন দেশপ্রেম ছিলেন, মোহাম্মদ ইউনূসেরও দেশপ্রেম আছে বলেই এই দায়িত্ব নিয়েছেন। সুতরাং আপনি তার ভুল ত্রুটি নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু তাকে পুরোপুরি নাকচ করতে পারেন না। শেখ হাসিনা দেশপ্রেম ছিল না, সে তো ক্ষমতা ছাড়তেই চায় নাই, ক্ষমতা সে ছাড়তেই চায় নাই, ক্ষমতা কেউ ছাড়তে চায় না, এটা দেশপ্রেম না, ক্ষমতা প্রেম। উনি যদি দেশপ্রেমিক হইতেন তাহলে উনার যেসব প্রতিষ্ঠানের এইসব যে আপনার ঋণ মকুব করে দেয়া, আপনার এই যে মবে যে লোকগুলি মারা গেল, এই যে মামলা বাণিজ্য হইলো, এগুলি উনি ঠেকাইতে পারতেন না? উনি এগুলি ঠেকান নাই। উনি চাইছেন যে দেশের ভিতরে গণ্ডগোল থাকুক। উনি চাইছেন এই যে হাদি হত্যা এটা করেন নাই কেন উনি? হাদি হত্যার মাধ্যমে একটা দেশে বিশাল গন্ডগোল করে আপনার অন্য ধরনের একটা পরিস্থিতি করতে চাইছে। বিচারে উদ্যোগ নেওয়া হয়েছে, তদন্ত হয়েছে এবং সেটা বিচারাধীন আছে। কিন্তু একটা হচ্ছে একটা ভালো নির্বাচন। আপনি বলছেন যে সাগর রুনির হত্যাকাণ্ড, আপনি শেখ হাসিনার সাথে হ্যাঁ, সাগর রুনি পারে না, ত্বকী হত্যার বিচার করতে পারেননি, এই ব্যর্থতাগুলো তার সাথে আইসে জড়িত হলো হাদি হত্যার বিচারটা। যাই হোক, এখন হাদি হত্যার পরেই তো প্রথম আলো, ডেইলি স্টার এবং ছায়ানট, ওদিসি পড়লো। তো সুতরাং এটা যে অপশক্তি করেছে আমরা নিশ্চয়ই তার নিন্দা করব, তাদের বিচারে আওতায় আনতে চাইব। বিএনপি এখন তো আর আপনি এটা বলতে পারবেন না যে ইউনূস সাহেব ক্ষমতায় থাকতে চেয়েছে। ক্ষমতায় থাকলে তো তিনি নির্বাচন, থাকতে চাইলে তো, ক্ষমতায় চিরস্থায়ী করতে চাইলে তো তিনি নির্বাচন দিতেন না, তিনি তো নির্বাচন দিয়েছেন। উনি নির্বাচন দিতে বাধ্য হয়েছেন কেন? যে কিছু কিছু লোকজন, যেমন মাসুদ কামাল বলেন, আনিস আলমগীর বলেন, আমরা সবাই মিলে উনার যে আসল রূপটা আমরা তুলে ধরতে পারছি, জনগণ বুঝতে পারছে উনার উপায় ছিল না নির্বাচন না দিয়ে। উনি নির্বাচন দিতে চাইতো না। এই যে তো আপনার এখানে তো বলাই হচ্ছে যে এখানে যে ওই সাখাওয়াত সাহেব বলতেছেন কি, যে 3 জনের একটা ছিল, কিচেন ক্যাবিনেট ছিল, তারা ডিসিশন নিত। এখানে কতগুলি বিদেশি শকুন নিয়ে আসছে। আমরা বিদেশি, আমরা দেশের মধ্যেই থাকি, কিন্তু দেশের মধ্যে দেখেন, দেশের মধ্যে যে কিভাবে আইনটা, সংবিধানটা পরিবর্তিত হবে, কি হবে, এটা আমরা সবাই চাই, সংবিধানের সংস্কার হোক, সবাই চায়। কিন্তু এখানে কয়েকজন দেশান্তরী লোক এসে বলে দিয়ে যাবে, এত বড় একটা দেশের এখানে এক্সপার্ট ছিল না এইখানে। এখন জুলাই সনদ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সংবিধানের বাইরে না ভিতরে, সরকারি দল বলছে যে আমরা সংবিধানের বাইরে যাব না, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব কিন্তু সংবিধানের ভিতর থেকে। বিরোধী দল বলছে না, এটি পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ সাংবিধানিক আদেশে যেভাবে আছে। এই সমস্যার সমাধান সাংবিধানিক আদেশে কিভাবে আছে? সাংবিধানিক আদেশে আছে এটি জাতীয় সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদ হিসাবে 180 দিন কাজ করবে, তারপর হচ্ছে জাতীয় সংসদ। এই আদেশটাই তো আপনার ভুল আদেশ হয়েছে। না, যাই হোক, আচ্ছা, আপনি আমরা ধরে নিচ্ছি প্রেসিডেন্ট কি আদেশ দিতে পারে? আচ্ছা, প্রেসিডেন্ট তো অধ্যাদেশ দিতে পারে, আদেশ দিতে পারতো 73 কিন্তু সেটা আজকে যারা বিরোধী দল বা অন্য সমাজের অন্য অংশ, আজকে যারা সরকারি দল, বিএনপির নেতারা বলছেন যে এটা আদেশ দিতে পারেন না, এটা সংবিধান সম্মত নয়, তারা তো তখন মেনে নিয়েছেন। না, তারপর যখন আদেশ দিছে তাদের কাছে জিজ্ঞেস করে তো আদেশটা দেয় নাই। আর একটা কথা, আপনার এই কিন্তু মানতে হবে তো যে প্রেসিডেন্ট কোনো অধ্যাদেশ জারি করতে পারেন, অধ্যাদেশ করেন, আদেশ করছেন, কোনো জারি করতে পারেন না যেটা সংবিধানের কোনো সংবিধান থাকলে, না, সংবিধান থাকলে দিতে পারে, কিন্তু সংবিধানের কোনো ধারাকে বাতিল করে বা চেঞ্জ করার জন্য কোনো অধ্যাদেশ হয় না। সেই হিসেবে এটা আলট্রা ভায়ার, এটা মানে ভূমিষ্ঠই হচ্ছে, মানে স্টিল বার্থ হয়েছে। কিন্তু জনগণের সার্বভৌমত্ব হচ্ছে বড়, গণভোটে তো এটা পাশ হয়েছে, এটা জনগণ রায় দিয়েছে। গণভোটে যদি পাশ করে যে বাংলাদেশ রাষ্ট্র বিলুপ্ত করে দাও, এটা গণভোটে দিত, তো পাশ হইতো, যদি মনে করেন পাশ হইতো, তাহলে বিলুপ্ত হয়ে যাবে। জনগণের ইচ্ছাই সব জায়গায় না। রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে 1971-এ, যে জনগণ ওইখানে জীবন দিয়ে, রক্ত দিয়ে, ঘাম দিয়ে যে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, যে মূল ধারাগুলি যেভাবে আছে, সেই রাষ্ট্র সেইভাবে চলবে। যদি না থাকতে চায় কেউ সেই রাষ্ট্রে, চলে যাক অন্য দেশে, অন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করো, অন্য রাষ্ট্র প্রতিষ্ঠা করো। শোনেন, যে ফার্স্ট রিপাবলিক, এই বাঙালিদের ইতিহাসের প্রথম রিপাবলিক, বাংলাদেশের ইতিহাসে 3টা রাজত্ব আসছে, শশাঙ্ক রাজতন্ত্র, আপনার পাল গোপাল সেটা প্রোটো রিপাবলিক, আর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, রিপাবলিক তৈরি হয়েছে, সেগুলি কতগুলি ভাষা ভিত্তিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, সেখানে কতগুলি মূল নীতি আছে, যেখানে ধর্মনিরপেক্ষতা আছে, এইখানে আপনার সাম্য মানব সাম্য সাম্য সব আছে। মানবিক মর্যাদা এই ধারণাটাকে আপনি নাকচ করে দিতে পারবেন না, একটা জেনারেশনে পারবেন না। একটা জেনারেশন যেটা পারে, একটা যারা ডিক্টেটরকে খেলায় দিতে 24শে পারে। জুলাই অভ্যুত্থান যারা করেছেন তারা তো এটাকে নাকচ করছে না, তারা বলেছেন 71-এর যে অঙ্গীকার সেটাই 24-এ এসে পরিপূর্ণ হতে পারে। সেটা আমরাও বলি। সেখানে যে বৈষম্য, তারপরে যে এই যে আপনার দুর্নীতি, দুঃশাসন, এইগুলোর অবসান তো সবাই চায়। সেই জন্য যদি কোনো রকমের চেঞ্জ করতে হয়, আর আমাকে বলেন তো, এই কনস্টিটিউশনে কোন ধারার অ্যালাউ করে যে একটা ডিক্টেটর হয়ে যাওয়া? কোন ধারা অ্যালাউ করে? এটা কিছু আসল কথা হচ্ছে কি, আমাদের রাজনৈতিক কালচার পচে গেছে। এইখানে দেখেন যে জামাত, এনসিপি এরা কিন্তু প্রপোর্শনাল নির্বাচনের কথা বলছিল। পরে কোন লোভে তারা ওইখান থেকে সরে গেল? আজকাল প্রপোর্শনাল নির্বাচন যদি হইতো, তাহলে 2/3 মেজরিটি হইতো না, কোয়ালিশন সরকার হইতো। কোয়ালিশন সরকার হলে আলাপ আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আগাইতে হইতো। তারা প্রপোর্শনাল নির্বাচন থেকে সরে গেল কেন? প্রপোর্শনাল নির্বাচন হলে কি এই যে ব্যাংক ঋণ খেলাপি 59% না কত পার্সেন্ট ঋণ খেলাপি, কি তার লিস্ট দিতে পারতো বিএনপি? দিতে পারতো না। দিতে হয়তো ভালো ভালো লোকরা দিতে হইতো, অনেস্ট লোকরা দিতে হইতো, দেশপ্রেমিক লোকরা দিতে হইতো। এটা এই পদ্ধতির জন্য এই জিনিসটাকে চেঞ্জ করা দরকার ছিল। তারা তো বিএনপির বিরোধিতার কারণেই এটা পারেনি, কারণ বিএনপি বড় দল, আওয়ামী লীগ যেহেতু মাঠে নেই, তা বিএনপিকে বাদ দিয়ে তো আরেকটি 24-এর মতো বা 18 মতো নির্বাচন হতে পারে না। তারা ওই যে ভাগাভাগির চিন্তা করছে যে আর ছিল কেন? জামাত যদি ইলেকশনে না যায় তো ইলেকশন হয় না। তো আপনার জাতীয় পার্টি তো শেষ, আওয়ামী লীগ নিখোঁজ। এখানে জামাতের হাতে যে তুরুপের তাসটা ছিল সেটা সে খেলতে পারতো। সে কিন্তু প্রপোর্শনাল নির্বাচন যদি সে আনতে পারতো, এনসিপির কি 2% ভোট নাই সারা বাংলাদেশে? 5% ভোট নাই? আমি তো মনে করি এনসিপির 5% ভোট আছে। তারা 15টা সিট পাইতো, আপোষে তারা 15টা সিট পেয়ে যেত। এবং আমি খুব আশান্বিত ছিলাম। এবং ছোট ছোট দলগুলি 1%, 2%, 3% এরা সংসদে আসলে এবং ন্যায্যভাবে তারা আসতো। এইভাবে ইসের মতো না, নুরুল হক নুরের মতো একটা বড় নেতা, তার কি করতে হলো? অন্য দলের হইতে হলো না, সে অন্য দলে না, জোট করে আসছে, এনসিপিও জোট করে আসছে। জোট কি? যাই হোক, আমরা চাই যে রাশেদ তো দলই চেঞ্জ করে ফেলল। আচ্ছা, রাশেদ পরিবর্তন করেছেন এবং জয়ী হতে পারেননি। আমরা চাই একটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ কার্যকর থাকবে, 5 বছরই থাকবে, এবং সেই সংসদ জনজীবনের সমস্যার সমাধানে যেমন ভূমিকা রাখবে, এবং সাংবিধানিক যে সংকটগুলো সেটাও আলাপ আলোচনার মধ্য দিয়েই এর সমাধান হবে, এই প্রত্যাশা। মঞ্জুর আহমদ চৌধুরী, আপনাকে ধন্যবাদ চর্চাকে সময় দেওয়ার জন্যে। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বললাম জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমদ চৌধুরীর সঙ্গে। আপনার চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।